জামায়াতের জামায়াত ইসলামের কি বাংলাদেশের জামায়াত ইসলামের একজন নেতা ডক্টর মির্জা গালিব। এই যে মির্জা গালিব, উনি কিন্তু আবার ওই যে উর্দু যে বিখ্যাত কবি উনি না, ইনি হলেন বাংলাদেশের ডক্টর মির্জা গালিব। নামের আগে একটা ডক্টরেট ডিগ্রি আছে। এখন কোন বিষয়ে উনি ডিগ্রি নিয়েছেন কে জানে। উনি একটা চমৎকার কথা বলছেন। আমি চিন্তা করলাম যে এই কথার উপরে ভিত্তি করেই তো একটা ভিডিওর অবতারণা করা যেতেই পারে। কথাটা কি বলছেন? জামায়াত ক্ষমতায় আসলে ভারত মেনে নিতে চাইবে না। একেবারে যথাযথ এবং একই সঙ্গে কি বলা যায়, রিয়েলিস্টিক কথা বলছেন, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। প্রশ্ন হচ্ছে যে ভারত মেনে নিতে চাইবে না কেন? আর মেনে নিতে না চাইলেই বা কি? বাংলাদেশের মানুষ বিএনপিকে অথবা জামায়াতকে অথবা হেফাজতকে যাকে ইচ্ছে খুশি তাদেরকে ইলেকশনে জিতিয়ে ক্ষমতায় আনবে, তাতে কার কি? ভারত মানলেই কি আর না মানলেই কি, তাই না? একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কিন্তু এটাই বলতে হবে, আমাদের দেশে কে বা কারা ক্ষমতায় যাবে, ইটস আপ টু আস। এইটা ভারতকে গুনার তো টাইম থাকার কথা না। কিন্তু তাহলে এই ডক্টর মির্জা গালিব কেন এই কথাটা বললো যে ভারত মেনে নিতে চাইবে না? আর যদি মেনে না নেয় তাহলে বাংলাদেশের কোনো অসুবিধা আছে কি না? আচ্ছা, সুবিধা অসুবিধা কি আছে না আছে এটা অধিকাংশ মানুষ সবাই জানে। বাট আমি চিন্তা করলাম যে এই যে মেনে নিতে চাইবে যে না ভারত, কারণটা কি? কেন ভারত জামাত ইসলামকে মেনে নিতে চাইবে না, যেখানে বাংলাদেশের মোর দ্যান 90% লোক হলো মমিন মুসলমান, এবং এরা তো স্বপ্ন দেখে যে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে, তারপরে দারুল ইসলামে বাস করে তারা যখন মারা যাবে ডাইরেক্টলি জান্নাতে যাওয়ার একটা টিকিট পাবে। সুতরাং তারা ইসলামী শাসন নিতে চায়। আর এরা তো গণতন্ত্র পছন্দ করে না, কারণ গণতন্ত্র তো হারাম। তো হারাম শাসন কি বাংলাদেশে চালু রাখবে নাকি? স্বাধীনতার পরে এই 54 বছর ধরে এই হারাম জিনিস বাংলাদেশের উপরে চালু রাখা হয়েছিল। অন্য কথা বলা যে চেষ্টা করা হয়েছিল। আসলে তো বাংলাদেশে কোনোদিনও গণতন্ত্র ছিল না, তাই না? এবং থাকা সম্ভবও না। পৃথিবীর কোনো মুসলিম দেশে গণতন্ত্র কোনোদিনই প্রতিষ্ঠিত হয় না, হতে পারে না, কোয়াইট ইম্পসিবল। অথচ জামায়াত ইসলামী নামক এই দলটা সেই গণতন্ত্রকে ভর করে ক্ষমতায় যেতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্বকে বাংলাদেশে এখন বর্তমানে যে পরিস্থিতি, ডক্টর মোহাম্মদ ইউনূসের 1 নম্বর সমর্থক এবং সমর্থনকারী এই জামায়াত ইসলাম 5 আগস্ট পরবর্তীকালে যেটা আমরা পারস্পরিক শুনি, খোদ বিএনপিও বলে, উচ্চ পর্যায়ের যত ইনফ্লুয়েন্সিয়াল এবং পাওয়ারফুল পোস্ট আছে, পদ পদবি আছে সরকারি, এবং যারা ইলেকশনকে ম্যানিপুলেট করারও ক্ষমতা রাখে, এই ধরনের সব পদ পদবিতে জামাত নাকি তাদের লোকজন নিয়োগ করে ফেলছে। এখন এটা কতটা সত্য কে জানে, কিন্তু অসত্য হওয়ার সম্ভাবনা খুবই কম। বিএনপি যখন মাঠে টেম্পু স্ট্যান্ড দখল সহ আরও নানা কিছু দখল নিয়ে ব্যস্ত ছিল, আওয়ামী লীগের পিছনে দাবড়ানি দেওয়ার জন্য ব্যস্ত ছিল, তাদের বাড়িঘর ভাঙচুর, আগুন জ্বালানো, লুটপাট ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিল, জামায়াত ইসলাম তখন অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের ভাইটাল পোস্ট অ্যান্ড পজিশনগুলোকে ক্যাপচার করেছে। এটা তো সবাই এখন জানে, তাই না? এবং কেন করেছে সেটাও কিন্তু বোঝা যায় যে সামনে ইলেকশন আসলে এদের দিয়েই যাতে এই ইলেকশনে বৈতরণী পার হয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে শাসন ক্ষমতায় চলে আসবে। এটা হচ্ছে জামায়াত ইসলামের প্ল্যান। এখন ডক্টর মির্জা গালিব বলছে যে ভারত এটা মানতে চাইবে না। কেন চাইবে না সেটা একটু বলতে হবে, তাই না? সেটা হচ্ছে প্রথমত, এমনিতে ভারতের ওই যে পশ্চিমাঞ্চলে পাকিস্তান আছে, প্রতিনিয়ত সেখান থেকে সন্ত্রাসী জঙ্গি এগুলো ভারতে ঢুকিয়ে, বিশেষ করে ওই জম্মু কাশ্মীর ওই অঞ্চলে ঢুকিয়ে তো ঝামেলা পাকায়। এরকম একটা ঝামেলা গত কয়েক মাস আগে পাকানোর পর জৈশ ই মুহাম্মদের জঙ্গিরা এসে 26 জন হিন্দুকে হত্যা করলো, যার ফলশ্রুতিতে ভারত বাধ্য হলো অপারেশন সিন্দুরের নামে একটা অপারেশন চালাতে, এবং যেটা বস্তুত এই অঞ্চলে একটা ভয়ঙ্কর হুমকির মধ্যে ফেলে দিয়েছিল। যুদ্ধটা যদি সর্বাত্মক শুরু হয়ে যেত ভারত আর পাকিস্তানের মধ্যে, একটা পর্যায়ে যদি এরা ওই যে
অ্যাটমিক বোমা টোমা মারামারি শুরু করে দিত, তো কী ভয়ঙ্কর পরিস্থিতি হতো না? সামহাও ভারত ওগুলোকে কেয়ার না করে তারা তাদের কাজ করেছে। তো ভারত অবশ্যই চাইবে না পূর্বে এই পাকিস্তানের মতো আর একটা দ্বিতীয় পাকিস্তানের জন্ম হোক। এটা হলো নাম্বার 1। 2 নম্বর যে কারণে ভারত জামাত ইসলামকে একেবারেই মানে ক্ষমতায় আসা পছন্দ করবে না, তার একটা অন্যতম কারণ হচ্ছে অতীত অভিজ্ঞতা। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল এবং তাদের সহযোগী ছিল কি জামাত, এবং জামাতের একজন ব্যক্তি মতিউর রহমান নিজামী তখন কিন্তু শিল্পমন্ত্রী ছিলেন, এবং ওই সময়ে ওই যে সেই কর্ণফুলী ফার্টিলাইজারের যে বন্দর, সেখানে 10 ট্রাক অস্ত্র পাওয়া গেছিল। তো ওইটা তো ধরা পড়ছিল 10 ট্রাক অস্ত্র, যেটা নাকি পরবর্তীতে আবিষ্কৃত হয় যে ওই অস্ত্রগুলো বস্তুত আসামের অর্থাৎ ভারতের আসাম রাজ্যের উলফা নামক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কাছে পাঠানোর কথা ছিল। এখন ওই 10 ট্রাক অস্ত্র নিলে ধরা পড়লো, কত ট্রাক অস্ত্র যে ধরা পড়ে না তার কোনো ঠিক আছে। এবং ওদের আমলেই ওই উলফার যে নেতা অনুপ চেটিয়া কিন্তু বাংলাদেশে খুব আদর যত্নে ছিল। তো এখন যে এবং এরপরে যেটা জানা যায়, ওইটার পুরো নেতৃত্ব নাকি দিয়েছিল বস্তুত এই মতিউর রহমান নিজামী, যেটা পারস্পরিক শোনা যায়। এখন কতটা সত্য কে জানে। পরবর্তীতে এদের বিরুদ্ধে কেস টেস হয়েছিল, অনেক কিছু হয়েছিল। এখন কেন এই মতিউর রহমান নিজামীকে দোষারোপ করা হয়? কারণ ওই যে ফার্টিলাইজার, যে মানে কর্ণফুলী ফার্টিলাইজার যে ফ্যাক্টরি, ওইটা কিন্তু শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। তো শিল্প মন্ত্রণালয়ের আন্ডারের একটা ফার্টিলাইজার কোম্পানির যে যেটি ব্যবহার করা হচ্ছে অবৈধ অস্ত্র খালাসের, তো সেইটা অবশ্যই এত বড় একটা ঘটনা শিল্প মন্ত্রণালয়ের একেবারে উচ্চতম পর্যায় থেকে যদি গ্রিন সিগন্যাল না থাকে তাহলে কি এটা ঘটতে পারে? মানে এইভাবে আর কি যুক্তি টুক্তি দিয়ে বলে আর কি। এবং পরবর্তীতে ওই কেসের আসামিও তো হয়েছিল এই মতিউর রহমান নিজামী। তো এইটা হলো মানে 2 নম্বর কারণ, যে জামাত ইসলাম যদি আবার ক্ষমতায় আসে তাহলে আবারও তারা ওই একই কর্মকাণ্ড শুরু করতে পারে। অতএব যারা নাকি অতীতে এই ধরনের ঘটনা ঘটাইছিল, ভবিষ্যতে সেই ধরনের ঘটাবে না তার তো কোনো গ্যারান্টি নেই। এবং 3 নম্বর পয়েন্টেই বস্তুত 100% এই ঘটনার ঘটার সম্ভাবনা, কারণ তাদেরই এক নেতা আবু তাহের। তো এই নেতা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকায় গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে জামাত ইসলামের একটা সমর্থকদের সভায় উনি কী বলছেন? উনি বলছেন যে বাংলাদেশের মুমিন মুসলমানরা ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ করার জন্য খালি প্রস্তুতি নেয়, রীতিমতো 50 লক্ষ জিহাদি মানে তরুণ যুবক যারা নাকি জিহাদি, তারা রেডি আছে এবং যে কোনো মোমেন্টে তারা যুদ্ধ করতে প্রস্তুত। তো এখন প্রকাশ্যে যদি জামাত নেতা এই ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ মানে জিহাদের ঘোষণা দেয়, এরপরে পৃথিবীতে কোন উন্মাদ আছে যে বিশ্বাস করবে যে বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসলে ভারতকে শান্তিতে থাকতে দিবে? অর্থাৎ কতটা পারবে এটা ভবিষ্যৎ বলবে, বাট বাংলাদেশ যে মানে প্রতিনিয়ত ভারতকে উত্তক্ত করার চেষ্টা করবে এতে তো কোনো সন্দেহ নেই, তাই না? তো এই মতো অবস্থায় কিভাবে জামায়াত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসলে ভারত সেটাকে মেনে নিতে পারে? কারণ জামায়াত ইসলাম তো এই পাকিস্তানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই পাকিস্তানের একটা অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে বাংলাদেশকে যাতে তলাবিহীন জুড়ি বানানো যায়। কারণ তারা নিজেরা তো তলাবিহীন জুড়ি, তাই না? 71 সালের স্বাধীনতার পরে এই পাকিস্তান কিন্তু মনে করছিল যে এই বাংলাদেশ বোধহয় ভারতের একটা অংশ হয়ে যাবে, কিন্তু তা তো বস্তুত হয় নাই। এবং খালি হয়ই নাই, উল্টে এই বাংলাদেশ গত 54 বছরে অর্থনৈতিকভাবে এই পাকিস্তানকে পিছনে ফেলে দিয়ে অনেক উপরে উঠে গেছিল না? তো এইটা তো তারা সহ্য করতে নারাজ। তারা ভাবছিল যেখানে বাংলাদেশে সর্বদা দুঃখ, দারিদ্র, অভাব, অভিযোগ, দুর্ভিক্ষ, মহামারী বিরাজ করবে, সেখানে পাকিস্তানকে ওভারটেক করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উপর উঠে গেল। তো বিষয়টা তো পাকিস্তানের সহ্য করার কথা না। সেই হেতু শুধুমাত্র ইসলাম ধর্মের এই কার্ড ব্যবহার করে এবং ভারত বিরোধিতার
সুযোগ নিয়ে। কারণ বাংলাদেশের মুমিন মুসলমান তো প্রচণ্ড রকমভাবে ভারতকে ঘৃণা করে। বস্তুত তাদের ওই যে হিন্দুদের যে ধর্মীয় কারণে, কারণ হিন্দুদেরকে তো তারা মুশরিক মনে করে, তাই না? অতএব পাকিস্তান একেবারে রেডিমেড একটা মাঠ পেয়ে গেছে ধর্মীয় কারণে, যারা বাংলাদেশের এই মানুষদেরকে বন্ধুরূপে পায়। যদি 71 সালে বাংলাদেশের লক্ষ লক্ষ লোককে হত্যা করেছিল, লাখো মা বোনের ইজ্জত নষ্ট করেছিল, বাট ধর্মীয় কারণে বাংলাদেশের মানুষ সেগুলো গেছে ভুলে। অতএব জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে এই পাকিস্তানের সাথে মিলে পাকিস্তান তো আদা জল খেয়ে লাগবে যাতে বাংলাদেশকে একেবারে সর্বেশ্বর করে দেওয়া যায়, একেবারে তলাবিহীন জুড়ি বানানো যায়, তাই না? তো এটা করতে গেলে বাংলাদেশকে কী করতে হবে? ভারতের সাথে যুদ্ধ বিগ্রহ বা শত্রুতা লাগিয়ে দিতে হবে, যাতে করে বাংলাদেশের উন্নয়নের দিকে নজর দিতে না পারে, যে বা যারাই ক্ষমতায় আসুক। জামাত ইসলাম আসলে তো জামাত ইসলাম নিজেরাই সেটা করবে, তাই না? তো তাহলে প্রতিনিয়ত যে দল বাংলাদেশে ক্ষমতায় থাকলে ভারতের এগেনস্টে নানা রকম ষড়যন্ত্র করবে, এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় যে রাজ্যগুলো আছে সেখানকার যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে তাদের হয়তো আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, অস্ত্রঘাতি দিবে, প্রশিক্ষণ দিবে, তাই না, গ্যাঞ্জাম বাঁধানোর জন্য। তো এইটা তো এটা তো গোপন সোপনও রাখে না, এরা তো এটা একেবারে প্রকাশ্যে বলে দিয়েছে, তাই না? এমন তো না যে এটা গোপন এজেন্ডা। এরা তো যেহেতু আল্লাহ ছাড়া কেউ ভয় পায় না, সুতরাং এরা কোনো কিছু গোপন রাখাও পছন্দ করে না, করে ডাইরেক্টলি বলে দিয়েছে যে তারা কী করবে না করবে। তা যদি না হয় 50 লক্ষ যুবক, তরুণ যুবক, জিহাদি যারা রেডি আছে এই জামাত ইসলামের ডাকে ভারতের বিরুদ্ধে জিহাদ করার জন্য, তাই না? তো এই সমস্ত বিভিন্ন পয়েন্ট, যে পয়েন্টগুলো চিন্তাভাবনা করলে বস্তুত কোনোভাবেই জামায়াত ক্ষমতায় আসুক ভারত এটা চাইতে পারে না। এবং শুধুমাত্র এই কারণেই গত 16-17 বছর ধরে কিন্তু এই যে আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনগুলো ভারত কিন্তু তাদেরকে সমর্থন দিত, যদিও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি কিছু উন্নত হয়েছে ঠিকই, বাট অ্যাট দ্য সেম টাইম মানব সম্পদ ধ্বংস হয়ে গেছে। কীরকম? বাংলাদেশের গোটা মানব সভ্যতাকে, মানে মানব জাতিকে, অর্থাৎ বাংলাদেশের নাগরিকদেরকে এমন ধর্মান্ধ বানিয়েছে শেখ হাসিনা যে এখন বাংলাদেশের মানুষকে আপনি যত বুঝান না কেন কোনো তাতে কিছু যায় আসে না। এবং তার একটা অন্যতম প্রমাণ, আমেরিকায় গিয়ে আবু তাহের কীভাবে বলতে পারে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, 50 লক্ষ লোক রেডি আছে? মানে এগুলো আসলে কিসের লক্ষণ? বাংলাদেশ ভারতের একেবারে কি পেটের মধ্যে আছে, তাই না? পেটের মধ্যে থেকে ভারতের মতো একটা বিশাল দেশ, বিশাল অর্থনীতি, বিশাল সামরিক বাহিনী, তার এগেনস্টে বাংলাদেশ যদি শুধুমাত্র ধর্মীয় জজবায় এইভাবে ভারতের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে, সেই ক্ষেত্রে বাংলাদেশে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে ভারত মেনে নেওয়া তো দূরের কথা, বস্তুত তখন ভারত চেষ্টা করবে বাংলাদেশকে কতভাবে বিপদে ফেলতে হয়, একেবারে হার্ট অ্যান্ড সোল আদা জল খেয়ে লাগবে। এবং তার কিছু নমুনা অলরেডি যে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জামায়াত ইসলাম ক্ষমতায় যার আগেই কিন্তু আমরা কিছু নমুনা দেখতে পাচ্ছি। কারণ ভারত এখন অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে দেশের জনগণও আসলে জামায়াত ইসলামকে ক্ষমতায় চায়, এবং একই সঙ্গে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে খোদ আমেরিকা, ওরাও কিন্তু জামায়াত ইসলাম ক্ষমতায় যাকে এটা চায় তার জন্য তারা টাকা পয়সা খরচ করতে রাজি। সুতরাং এই মোমেন্টে ভারতের এখন একটু অ্যাগ্রেসিভ ভূমিকা না যে কিন্তু উপায় নেই। ওই যে বাংলাদেশের সেনাবাহিনীর লোকজন, তারপরে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছে না যে ভারতের মদদে ওই পার্বত্য চট্টগ্রামে ঘটনা ঘটছে, আমারও কিন্তু সেটাই মনে হয়। কিন্তু কথা হচ্ছে ভারত এই সুযোগটা পায় কেন? ভারত তো সুযোগ পায় বস্তুত তাদের বিরুদ্ধে সরকারিভাবেই যদি সারাক্ষণ হুমকি ধামকি উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলা হয়, তাহলে ভারত তো চুপ থাকবে না। বাংলাদেশকে ঝামেলায় ফেলার জন্য তারা তো চেষ্টা করবে। আমি জানি না বাংলাদেশ এখন যারা চালাচ্ছে তাদের এই সামান্য কমন সেন্সটা নাই। যেমন আমেরিকা 7 সাগর 13 নদীর পাড়ের একটা দেশ, সেই দেশের বিরুদ্ধে শেখ হাসিনা অনেক কথা বলছে, কি বলে নাই, উত্তেজনাপূর্ণ অনেক কথাই তো বলছে। আর ওদিকে আমেরিকা চেষ্টা করে গেছে কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া যায়, এবং অবশেষে সফল, তাই না? তো আপনি একটা বিশাল দেশের বিরুদ্ধে আপনি উল্টাপাল্টা কথাবার্তা বলবেন, অপমানজনক উস্কানিমূলক কথা বলবেন, আর সেই দেশ চুপ থাকবে, কিছু বলবে না,
আপনারা বলবেন আমাদের দেশ স্বাধীন সার্বভৌম দেশ, এই সমস্ত কথা বলে কোনো ফায়দা আছে? আমেরিকা কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি কেন কেয়ার করছে নাকি? না, করে নাই। আসলে এটাই জগতের নিয়ম, কিন্তু এটাই বাংলাদেশের মানুষ এবং যারা ক্ষমতা আছে কেন যে বোঝে না এটা আমি বুঝি না। তো যাই হোক, আমার বক্তব্য যেটা সেটা ডাইরেক্টলি এটাই যে জামাত ইসলামকে মানুষজন ভোট দিয়ে ক্ষমতা আনতেই পারে, দেশের নাগরিক, তারা যে মত দিবে সেটাই তো হবে, তাই না? কিন্তু সেটা কতটা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে সেইটা কিন্তু আসলেই একটা বিশাল প্রশ্ন। আমার বিশ্লেষণ অনুযায়ী সুফল পাওয়া তো দূরের কথা, বাংলাদেশের জন্য খুব খারাপ পরিণতি ডেকে আনবে। কারণ ভারত কখনোই এই জামায়াত ইসলামকে বাংলাদেশের সরকার হিসেবে মেনে তো নেবেই না, উল্টে এখন যতটুক যা কিছু ষড়যন্ত্র পাকাচ্ছে তখন একেবারে আইটগার্ড বেঁধে নামবে এবং একটা পর্যায়ে যুদ্ধ যদি শুরু হয়ে যায় বা হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে, যে কোনো একটা ছোটোখাটো অজুহাতে দেখা যাবে যে ভারত আক্রমণও করে বসতে পারে। আর ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত যদি এভাবে আক্রমণ করে বসে তাহলে বাংলাদেশকে সাহায্য করার জন্য পাকিস্তান আসবে, তারপরে কি চায়না আসবে, আমেরিকা আসবে। আমি জানি না কিসের ভিত্তিতে এই সমস্ত কল্পনা করে। বাংলাদেশকে যদি ভারত কোনোদিন কোনো কারণে কোনো অজুহাতে আক্রমণ করেই বসে, আসলেই কি বাংলাদেশকে সাহায্য করার জন্য বা রক্ষার জন্য কেউ আসবে? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।